হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন। আজকের গল্প স্বপ্ন ছায়া, লেখিকা মুশফিকুর রহমান মৈত্রী, পর্ব ১। কবুল বলার পরপরই একটি ২.৫-৩ বছরের ছেলে দৌড়ে এসে ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরল। আদো আদো ভাষায় বলে উঠল, মাম্মাম, তুমি এখন আমার সাথে আমার বালিশ দিয়ে থাকবা। বাচ্চাটি এরূপ মাম্মাম সম্বোধনে ঐন্দ্রিলার ঠিক কেমনভাবে রিয়েক্ট করা উচিত তা তার জানা নেই। তার জীবনের ঘটনাগুলো এতটাই দ্রুত হচ্ছে যে নিজেকে সামলে নেবার সময়টুকু পাচ্ছে না সে। বিয়ে নামক ঘটনাটি মিনিট ৫ পূর্বে ঐন্দ্রিলার জীবনে সম্পন্ন হয়েছে, কিন্তু ঘটনাটি যেভাবে সম্পন্ন হয়েছে তার জন্য মোটেই মানসিকভাবে প্রস্তুত ছিল না ঐন্দ্রিলা। ১ ঘন্টার মাঝেই তার জীবনটা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। ১ ঘন্টা পূর্বে লাল রঙের বেনারসিতে বউ সেজে বসে রয়েছে ঐন্দ্রিলা। অবশেষে বিয়েটা তার হচ্ছে। পাত্রপক্ষের কাছ থেকে না সূচক শব্দটি শুনতে শুনতে বিয়ের আশাটি ছেড়ে দিয়েছে ঐন্দ্রিলা। কারণ গুণের চেয়ে তার গায়ের রংটা বেশি তাদের চোখে পড়ে। তবে শরীফুল আহমেদের কাছে তার মেয়ে হীরের টুকরো। মা মারা মেয়েটাকে কখনোই আদরে কমতে রাখেননি। তিনি কখনোই নীলাদ্রি এবং ঐন্দ্রিলাকে আলাদাভাবে দেখেননি। দু ছেলে মেয়ে সমান শিক্ষা এবং ভালোবাসার সাথে মানুষ করেছেন। কিন্তু ওই যে সমাজ মেয়ে শিক্ষিত কিনা বা গুণবতী কিনা তাতে তাদের যায় আসে না। বয়সটা ২৫ পেরিয়েছে তো বিয়ের বয়স হয়ে গেছে। বিবাহযোগ্য মেয়ে হলে বাবাদের চিন্তা যেন দ্বিগুণ হয়ে যায়। ঐন্দ্রিলার ক্ষেত্রেও অন্যথা হয়নি। ঐন্দ্রিলা অনার্স শেষ হবার পর থেকেই শরীফ সাহেব সৎপাত্রের সন্ধানে ছুটে পড়লেন। মেয়ে তার লাখে একজন। তিনি মনের মতো একজন পাত্রের হাতে মেয়েটিকে তুলে দিতে চান, কিন্তু আবার সমাজই তাতে বাদ সাধে। ঐন্দ্রিলার শ্যামবর্ণটি যেন গলার কাটার রূপ নেয়। পাত্রপক্ষের একটাই কথা, মেয়েটি একটু কালো নয়। হ্যাঁ, ঐন্দ্রিলার রংটা একটু চাপা, কিন্তু শরীফ সাহেবের কাছে তার মেয়ে পৃথিবীর সব থেকে সুন্দর নারী। কারণ মেয়ের মাঝে তিনি তার মৃত স্ত্রী চাঁদনি বেগমের অবয়ব দেখতে পান। অবশেষে ঐন্দ্রিলার বিয়েটা ঠিক হয় শরীফ সাহেবের বন্ধু শওকত সাহেবের ছোট ছেলে আহাসের সাথে। সম্বন্ধটি শওকত সাহেবের পক্ষ থেকে আসে। শরীফ সাহেবও দ্বিমত করলেন না। ভেবেছিলেন মেয়েটি সুখের মুখ দেখবে, কারণ ছেলেটি তাকে পছন্দ করে। কিন্তু ভাগ্যের নির্মমতার কাছে সবার হার মানতে হবে। আহাস একটি চিঠি ফেলে চলে গিয়েছে। আহাসের এক বন্ধু বিয়ের আসরে চিঠিটি শওকত সাহেবের হাতে তুলে দেন। চিঠিতে লেখা ছিল, বাবা, আমাকে ক্ষমা করবেন। এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়। যে মেয়েটিকে আমি ভালোবাসি সে মেয়েটি ঐন্দ্রিলা নয়। আমি মেয়েটিকে ঐন্দ্রিলার সাথেই দেখেছিলাম, তাই নামটি গুলিয়ে ফেলেছি। যখন জানতে পারলাম আমি যাকে ভালোবাসি এবং যার সাথে আমার বিয়ে হচ্ছে একই মেয়ে নয়, তখন অনেক দেরি হয়ে গেছে। একটি সপ্তাহ বারংবার এই কথাটা বলার চেষ্টা করেছি আমি, কিন্তু পারিনি। তবে আজ বিয়েটা করার মতো সাহস আমার নেই। আমি ঐন্দ্রিলাকে কখনোই ভালোবাসতে পারবো না বাবা, তাই আমি এই বিয়েটা করতে পারবো না। আমায় ক্ষমা করবেন। ইতি আহাস। আহাসের চিঠিটা কোনো বোমার চেয়ে কম ছিল না। বিয়ের আসর থেকে বর পালিয়ে গেছে ব্যাপারটা মেহমানদের জন্য কানাঘুষা করার সুযোগ করে দিয়েছে। শরীফ সাহেবের কানে কথাটা আসতে তিনি ধপ করে বসে পড়লেন। তার ব্লাড প্রেশার বাড়তে লাগলো। আসমা বেগম অর্থাৎ ঐন্দ্রিলার খালা বলতে লাগলেন, দুলাভাই শান্ত হন, আপনি এভাবে ভেঙে পড়লে আমাদের মেয়ের কী হবে? নীলাদ্রি রাগে গাছগাছ করতে করতে লাগলো, তার বোনকে কি ফেলনা ভেবে রেখেছে? যখন যা ইচ্ছা হয়েছে বিয়ের প্রস্তাব দিয়েছে, আবার ইচ্ছা হলো বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। এটা মামা বাড়ি আপনারা চলছে? শওকত সাহেব এবং শারমিন বেগমের মাথা লজ্জায় নিচ হয়ে গেছে। তাদের ছেলে এমন একটা কাজ করবে ভাবতে পারেনি তিনি। অনেক ভেবে শওকত সাহেব একটি কঠোর সিদ্ধান্ত নিলেন। শরীফ সাহেবের হাতখানা ধরে বললেন, তোর যদি আপত্তি না থাকে তাহলে আমার বড় ছেলের সাথে অন্তিম মায়ের বিয়েটা দিতে চাই আমি। শওকত সাহেবের কথা শুনে বেশ রোষের সাথে নীলাদ্রি বলে, আঙ্কেল, আমাকে ক্ষমা করবেন, হয়তো বেয়াদবি হয়ে যাবে, কিন্তু আমার বোনটি ফেলনা নয়। আপনার বড় ছেলের কিচ্ছা জানে না এমন কেউ নেই। সেই ছেলের সাথে আমার বোনের বিয়ে হবে কীভাবে ভাবলেন?
আপনার ছোট ছেলে একেই আমার বোনকে সমাজের সামনে প্রশ্নবিদ্ধ করবার জন্য রেখে গেছে। এখন আপনি আপনার বড় ছেলের সাথে আমার বোনের বিয়ের কথা বলছেন, যার একটি ছেলে রয়েছে। আপনাদের চোখের আমার বোনের কোনো দাম নাই, থাকতে পারে, তবে আমার কাছে আছে। নীল বাবা, তুমি ভুল বুঝছো। আমি অন্যদের খারাপ মোটেই চাইবো না। ও আমার মেয়ের মতো। শরীফ, তুই অমত করিস না। আমার ছেলেটা এতটাও খারাপ নয়। ঐন্দিলার ভবিষ্যৎ নিয়ে শরীফ সাহেবের চিন্তাটা কাটল না, কিন্তু সমাজের মুখও তিনি আটকাতে পারবেন না। মেয়েটাকে হয়তো সবার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই তিনি অবশেষে শওকত সাহেবের বড় ছেলে অব্রের সাথে ঐন্দিলার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ঐন্দিলাকে যখন বিয়ের ব্যাপারটা জানালো হয়, তখন তার বলার কিছু থাকে না। বাবা ভাইয়ের সম্মানের কথা ভেবে সেও চুপচাপ বিয়েতে রাজি হয়ে যায়। ব্যাস, এভাবেই অব্র এবং ঐন্দিলা নাম দুটো একই সূত্রে বাঁধা পড়ে। বর্তমান রাত 10টা। অব্রের ছোট বোন আহানা ঐন্দিলাকে এই রুমে নিয়ে এসেছে। ঘরটায় একেবারে ছিমছাম, কোনো বাড়তি সাজসজ্জা নেই। অবশ্যই এটা অবাক হবার মতো কোনো ব্যাপার নয়, কারণ ঐন্দিলা এবং অব্রের বিয়েটা হুট করে হয়েছে। ঐন্দিলার কোলে বাচ্চাটি ঘুমাচ্ছে। বাচ্চাটির নাম দিশান। ভেঙে ভেঙে কথা বলে। পুরোটা রাস্তা ঐন্দিলার কোলে ওর গায়ের সাথে লেপ্টে ছিল। একটা সময় ঐন্দিলার কোলেই ঘুমিয়ে পড়ে। খুব তাড়াতাড়ি ঐন্দিলার সাথে মিশে গিয়েছে দিশান। ঐন্দিলার ভাবতে অবাক লাগছে, স্ত্রী হবার পূর্বেই মা হয়ে গেল সে। তবে যার জন্য দিশানের সাথে তার সম্পর্ক, সেই মানুষটি ঐন্দিলার কাছে অপরিচিত। আহানা ঐন্দিলার কোল থেকে দিশানকে নিল। মেয়েটা তার থেকে বেশ ছোট, ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে মাত্র। মেয়েটি বেশ মিষ্টি এবং হালকা বাচাল প্রকৃতি। ঐন্দিলার সাথে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে তার। ঐন্দিলার কোল থেকে দিশানকে নিতে নিতে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও ভাবি, কম তো ধকল গেল না তোমার উপর। দিশান কোথায় ঘুমাবে? ও আমার সাথে থাকুক আজ। এমনিতেও ও আমার কাছেই থাকে। দিশানকে নিয়ে অনেক কৌতূহল ঐন্দিলার মনে, তাই মুখ ফুচকে বলে ফেলল, দিশানের মা কোথায়? প্রশ্নটি শুনে চুপ হয়ে যায় আহানা। হয়তো কি উত্তর দেবে তা জানা নেই। অভ্র চৌধুরী ব্যক্তিটি ঐন্দিলার কাছ একটি রহস্য। লোকমুখে তার সম্পর্কে অনেক কিছু শোনা যায়। 32 বছর বয়সে সে শওকত সাহেবের বিশাল ব্যবসা একই হাতে সামলাচ্ছে। 1 বছর আগে বিদেশ থেকে এসেছে সে। সে যখন দেশ ফিরে তখন দিশানের বয়স মাত্র 2 বছর। দিশানের মা কে? কোথায় আছে? কেন সে অব্রের সাথে নেই? এই প্রশ্নগুলো কেবলই রহস্য। আহানের ইতস্তত হচ্ছে বিদায় ঐন্দিলা মুচকে এসে বলল, উত্তর না দিতে চাইলে সমস্যা নেই, তুমি যেতে পারো। আহানা দিশানকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঐন্দিলার। রাত গভীর হচ্ছে। রাতের গভীরতায় সাথে সাথে রুমের নিস্তব্ধতাও বাড়ছে। ঘড়ি কাঁটা 12টা। ঘরে এসে ফিরছে। এখনো রুমের অব্রের আগমন মনে হয়নি। বিয়ের বেনারসি শাড়িটা খুলে একটি নীল শাড়ি পরেছে ঐন্দিলা। ঘরের দক্ষিণে একটি বেলকনি রয়েছে। বেলকনি থেকে রাতের আকাশটা আরও স্পষ্ট দেখা যায়। আজ বেশ চমৎকার চাঁদ উঠেছে আকাশে। ঐন্দিলা এক দৃষ্টিতে সে চাঁদটির দিকে তাকিয়ে রয়েছে। চাঁদের আলো তার গায়ে আছড়ে পড়ছে, কিন্তু এই জ্যোৎস্নার স্নিগ্ধ আলোটুকু বিষাক্ত লাগছে ঐন্দিলার কাছে। আজকের দিনটি তার জীবন থেকে মুছে ফেলতে পারলে হয়তো ভালো লাগতো। এমন একজন ব্যক্তির সাথে তার বিয়ে হয়েছে, যার সাথে এখন অবধি কতটুকু হয়নি ঐন্দির। শুধু সেই ব্যক্তির স্ত্রী সে তো নয়, এখন তার সন্তানের মা সে। চোখটা জ্বলছে, হয়তো এখনই টপ টপ করে দাঁড়া বইবে। নিজের ভাগ্যের নির্মমতার কাছে নিজেকে অসহায় লাগছে ঐন্দিলার। হঠাৎ দরজা খোলার শব্দে সমৃদ্ধ ফিরল ঐন্দিলার। পিছনে ফিরতে দেখলো কালো কোট সাদা শার্ট পরা একজন পুরুষ তার রুমে প্রবেশ করছে। গাড়িতে পাশাপাশি বসে থাকলে ঐন্দিলা তার মুখখানা দেখেনি, কারণ তখন সে দিশানকে কোলে নিয়ে বাইরের দিকে দৃষ্টি তাক করে দিছিল। এখন যখন লোকটি তার সামনে দাঁড়িয়ে আছে, তাই ঐন্দিলা তাকে সূক্ষ্ম নজরে দেখে নিল। লোকটি একেবারে সাউথে হিরোদের মতো দেখতে, বেশ লম্বা, শ্যামবর্ণের সুঠামদেহী সুদর্শন পুরুষটি তার স্বামী। ব্যাপারটি ভাবতে ঐন্দিলার মনে একটা শিহরণ জেগে উঠল, কিন্তু ভালো লাগাটা খুব একটা সময় স্থির হলো না, যখন সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বনিতাবিহীনভাবে স্পষ্টভাবে বলল, বিয়েটা কেবল বাবার সম্মান রক্ষার্থে আমি করেছি। এটা আমার কাছে কেবলই একটা ডিল, যেখানে তুমি এবং আমি উভয় দুটি পার্টি। প্রতিটি ডিলের মতো আমারও কিছু কন্ডিশন রয়েছে, চলবে?